মানুষের জীবন বড়ই অনিশ্চিত। কখন কি ঘটবে তা কেউ অনুমান করতে পারে না। কিছু মানুষ বুক ভরা আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে রওনা। তারা কেউ জানে না যাত্রার পথে তাদের সাথে এমন কিছু করতে চলেছে যা তাদের জীবন বদলে দেবে। তাদের সাথে এমন কিছু করতে চলেছে যা তারা কখনো কল্পনাও করেন। আর মুভিটা যেভাবে শেষ করা হয়, ডাইরেক্টরকে নিজেই ইন্টারভিউ দিতে হয়। আর সেই সমস্ত কিছু আমি মুভির একেবারে লাস্টে আলোচনা করব। এমন এক শ্বাসরুদ্ধকর কাহিনী যা তোমাদের মাথায় এর ব্যাস দীর্ঘদিন থেকে যাবে। হ্যালো, তোমরা দেখছো রেবেক স্টোরি। আজকের মুভি দ্য গ্রে। মুভি শুরু হয়, দেখানো হয় বরফেগের আলাস্কা। সেখানকার একটা তেল উৎপাদনকারী কোম্পানিতে আমরা আমাদের আজকের মুভির প্রধান চরিত্রকে দেখতে পাই, যার নাম জন। জনকে বলতে শোনা যায় যে আমি খুব খারাপ মানুষ, দিনের পর দিন অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আসলে আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি উদ্দেশ্যহীন হয়ে পড়েছি। কি করছি কি করছি কিছু জানি না। এখন আমি একটি কোম্পানিতে শিকারী হিসেবে কাজ করি। বরফে ঘেরা আলাস্কায় একটি তেল কোম্পানিতে আমি পাহারা দেওয়ার কাজ করি, মানে নেকড়েবাঘের হাত থেকে সবাইকে রক্ষা করি। আজ পর্যন্ত আমি অনেক নেকড়েবাঘকে হত্যা করেছি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এই অবলা প্রাণীগুলোকে হত্যা করা কি ঠিক, নাকি আমি ভুল করে চলেছি। সেই সমস্ত কিছু একটি ডায়েরিতে লিখছিল জন। আসলে জনের জীবনে না আসে কোনো উদ্দেশ্য, না আসে জীবনের প্রতি মায়া। আর সে নিজেকে শেষ করতেও চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটাতে পারেনি সে। সে ঠিক করে 2 সপ্তাহের ছুটি নিয়ে নিজের দেশে ফিরে যাবে। সে মনে করে এসব থেকে দূরে থাকলে হয়তো সে একটু মানসিকভাবে সুস্থ থাকতে পারবে। তাই সেদিন সে শেষবারের মতো স্বীকার করে। নেকড়েবাঘের সামনে বসে জন নেকড়েবাঘের শেষ হৃদস্পন্দন অনুভব করতে থাকে। নেকড়েবাঘের শেষ শ্বাস প্রশ্বাস যেন সে অনুভব করতে পারছে। আর এই চিন্তার সাথে মুভির একটা বিরাট কানেকশন আছে, যা একেবারে লাস্টে বোঝা যাবে। এরপর দেখানো হয় জনকে, যে তার নিজের দেশে ফেরার জন্য ব্যাগপত্র গোছাচ্ছিল প্লেনের মধ্যে। প্লেনটা যখন আকাশে উঠছিল, প্লেনে থাকা যাত্রীরা তখন জানতেও পারেনি যে তাদের এটা শেষ যাত্রা হতে চলেছে। কারণ প্লেনে থাকা যাত্রীরা কিছুক্ষণ পরেই একটা ঝাঁকুনি অনুভব করে এবং চিৎকার করে ওঠে। দেখা যায় প্লেনে থাকা সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পর যাত্রীরা আবারও একটা বড় ঝাঁকুনি অনুভব করে এবং সাথে সাথে প্লেনে থাকা সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। প্লেনটার জানালা দিয়ে বাইরের দিকে তাকালে বোঝা যায় সর্বনাশ হতে চলেছে, কারণ তাদের প্লেনটা ক্র্যাশ হতে চলেছে। জন সিট বেল্ট বেঁধে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্লেনটা ক্র্যাশ করে বরফে থাকা একটা পাহাড়ের চূড়ার মধ্যে। কোনোভাবে বেঁচে যায় জন। চোখ মেলে তাকালে সে দেখে চারদিকে শুধু বরফ আর বরফ। আর সেই বরফের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনের টুকরো এবং মানুষের নিথর মরদেহ। দেখা যায় যতজন যাত্রী ছিল তার মধ্যে শুধুমাত্র 7 জন বেঁচে রয়েছে। জন বলে যে তাদেরকে বেঁচে থাকতে হলে তাদেরকে আগে আগুন জ্বালাতে হবে, নয়তো ঠান্ডায় আমাদের সবার মৃত্যু হতে পারে। এরপর তারা সবাই হন্তদন্ত হয়ে চারদিকে শুকনো কাঠ খুঁজতে থাকে আগুন জ্বালানোর জন্য। কিন্তু বরফের মাঝে তারা শুকনো কাঠ তো দূরের কথা, তারা কোনো গাছই দেখতে পায় না। আর তাই তারা সেই প্লেনটার থেকে শুকনো কাগজ এবং শীতের অংশ জোগাড় করতে থাকে, যেটা দিয়ে আগুন জ্বালানো যায়। কি আর করবে, বাঁচতে তো হবে। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নেমে আসে। জন বলে দিনের আলো ফুটলেই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, নয়তো ঠান্ডায় আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। আজকে না আগুনের ব্যবস্থা করেছি, কাল কি করবে। তাদের মধ্যে জনকে একজন বলে, কোম্পানি থেকে যদি আমাদের খোঁজ করা হয়, তারা তো আমাদের খুঁজেই পাবে না। আর আমরা যাবো তা কোথায়? আমরা তো রাস্তাও তো চিনি না, তাদের দিকে শুধু বরফ আর বরফ। জন বলে, চিন্তা করো না, কোম্পানি আমাদের খোঁজ করতে আসবে না, কারণ আমরা শুধুমাত্র ওদের কর্মচারী। আমরা মরলাম কি বাঁচলাম তাতে তাদের কোনো যায় আসে না। তাই বেঁচে থাকতে হলে আমাদের সবাইকে লড়াই করে বেঁচে থাকতে হবে। কুরকুতে অন্ধকারের মধ্যে তারা কোনোভাবে রাতটা কাটানোর বন্দোবস্ত করে নেয়। আর এরই মধ্যে জন বাইরে একটা শব্দ পেয়ে সেদিকে গেলে এক নতুন বিপদ তার সামনে চলে আসে। ঘন অন্ধকারের মধ্যে কিছু চোখ জল জল করছে। এগোতে এগোতে জন দেখে সেই চোখগুলো তার দিকে চেয়ে আছে। জন পরিষ্কার বুঝতে পারে যে ওটা একটা নেকড়ে বাঘ, যেটা তাদের সহযাত্রীদের মৃতদেহগুলো চিরে চিরে খাচ্ছে। জন কিছু বুঝে ওঠার আগেই নেকড়ে বাঘটা তার উপর আক্রমণ করে। জন তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে নেকড়ে বাঘের হাত থেকে রক্ষার জন্য। জন চিৎকার করে ওঠে, কিন্তু নেকড়ে বাঘের শক্তির চেয়ে জন কিছুই না। জনের চিৎকার শুনে তার সঙ্গীরা ছুটে আসে এবং জনকে নেকড়ে বাঘের হাত থেকে উদ্ধার করে।
নেকড়ে বাঘের কামড়ে জনের পা ক্ষত বিক্ষত হয়ে যায়। কিন্তু জন সবাইকে অবাক করে দিয়ে বলে, আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আমরা ভয়ঙ্কর নেকড়েদের ডেরার মাঝখানে বসে আছি। এখানে অনেক মৃতদেহ পড়ে রয়েছে, আর সেই মৃতদেহের রক্তের গন্ধে নেকড়েগুলো আবার আসবে। তাই প্রাণে বাঁচতে হলে আমাদের সবাইকে তাড়াতাড়ি মৃতদেহগুলোকে চাপা দিতে হবে, কারণ নেকড়েরা তাদের বাসার 30 মাইলের মধ্যে আসা যে কোনো প্রাণীকে শেষ করে দেয়। তারা সবাই মৃতদেহগুলোকে চাপা দিতে থাকে। আশেপাশে পড়ে থাকা যাত্রীদের ব্যাগ থেকে তারা কোনোভাবে রাতের খাবারের বন্দোবস্ত করে নেয়। খাবার খেয়ে তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে একটি শব্দ হলে জন মশাল হাতে নিয়ে দেখতে গেলে দেখতে পায় ঘন অন্ধকারের মধ্যে একটি দুইটি নয় একদল নেকড়ের চোখ। মশালের আলোতে চোখগুলো জল জল করছে। জন খুব ভালো করে বুঝতে পারে যে তারা মৃত্যুর একেবারে সামনে দাঁড়িয়ে আছে। নেকড়ে এমন একটা পশু যাদের কিনা মানুষের মতো পরিবার আছে। তাদের গোষ্ঠীর মধ্যেও একটি প্রধান সদস্য থাকে বা দলপতি। সেই দলপতি নেকড়ে যখন কারোর উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই গোষ্ঠীর মধ্যে থাকা সমস্ত নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবং সেই দলপতি যদি চলে যায়, তাহলে বাকি নেকড়েরাও তার পেছন পেছন চলে যায়। জন ঠান্ডা গলায় সবাইকে বলে যে তোমরা কেউ পালিও না, সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে নেকড়েগুলোর দিকে তাকিয়ে থাকো। যদি কেউ পালাও তাহলে কিন্তু আমরা সবাই মরব, কারণ নেকড়েরা যখনই বুঝবে আমরা তাদের দেখে ভয় পেয়েছি, তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করবে। জনের কথা মতো সবাই নেকড়েগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং একসময় সেই চোখগুলো অন্ধকারে মিলিয়ে যায়। তারা সবাই ঠিক করে নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য তারা পালা করে পাহারা দেবে, কারণ নেকড়েরা পালিয়ে গেলেও তারা দূর থেকে তাদের শিকারের উপর নজর রাখে। আর জনরা যেহেতু নেকড়েদের ডেরায় আছে, তাই তারা নেকড়েদের শিকার। জনের সাথে বার্কলি নামক এক ব্যক্তির পাহারা বসে। কিছু সময় পর জনের চোখ লেগে আসে। সে স্বপ্নে তার স্ত্রীকে দেখে। তার স্ত্রী তাকে এই কঠিন সময়ের সাহস দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি সবসময়। এদিকে বার্কলি মশাল নিয়ে একটু সামনে গেলে একটা নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কারণ আগেই বলেছি, নেকড়েগুলো পালিয়ে তো গেছে, কিন্তু আশেপাশেই ওট পেটে বসে আছে। পরের দিন রাত কাটিয়ে সকাল হয়। জন বার্কলিকে চারদিকে খুঁজতে থাকে, যদিও ততক্ষণে বার্কলি আর বেঁচে নেই, কারণ নেকড়েরা তাকে শিকার করেছে। কিন্তু বার্কলির পরিতা তারা নিয়ে যায়নি, কারণ তারা ক্ষুধার্ত ছিল না। তারা কোনোভাবে এই মানুষগুলোকে তাদের এরিয়া থেকে তাড়াতে চাইছে। বার্কলির বডি দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। জন তাদের সবাইকে তার সাথে এখান থেকে চলে যেতে বললে লেন্ডি নামক এক ব্যক্তি তার সাথে তর্ক বিতর্ক শুরু করে। জন বলে, আমি এখান থেকে চললাম, কারণ এখানে থাকা মানে মৃত্যুর খুব কাছে থাকা। আমি চললাম, তোমরা আসলে আসো, না আসলে না। তারা যাওয়ার সময় মৃত ব্যক্তির মানিব্যাগগুলো নিতে থাকে, কারণ তারা যদি বেঁচে যায়, যাতে করে তাদের মৃত্যুর সংবাদ তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারে। বরফের মধ্য থেকে জন তার বন্দুকটা নিয়ে নেয়। বাঁচা মরার লড়াইয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তারা 6 জন বেরিয়ে পড়ে পর্বতের চূড়া দিয়ে। তারা এগিয়ে যায়, কিন্তু এখানেই তাদের বিপদ শেষ নয়। কিছু দূর যাবার পরে শুরু হয় প্রচন্ড তুষারঝড়, মানে বরফের ঝড়। ঘনঝড়ের মধ্যে কেউই কাউকে দেখতে পাচ্ছিল না। জ্বরের কারণে তাদের মধ্যে একজন পিছিয়ে পড়ে এবং সে নেকড়েদের শিকার হয়। সে চিৎকার করে থাকে, কিন্তু প্রবল জ্বরের কারণে কেউই তার চিৎকার শুনতে পায়নি। নেকড়েগুলো তাকে চিরে চিরে খাচ্ছিল। জন এটা দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য যেতে থাকে, কিন্তু বরফ এতটা জমে গিয়েছিল যে তারা কেউই ভালো করে হাঁটতে পারছিল না। তারা যতক্ষণে তার কাছে এসে পৌঁছায়, লোকটা মারা গেছে। সময় নষ্ট না করে তারা জঙ্গলের দিকে যেতে থাকে, কারণ খোলা বরফে থাকার চেয়ে জঙ্গল অনেক নিরাপদ। কিন্তু তারা ভুল ভেবেছিল। তারা যখন জঙ্গলের খুব কাছাকাছি এসেছিল, তখন একদল নেকড়ে তাদের ঘিরে ধরে। সমস্ত নেকড়েরা একসাথে চিৎকার করতে থাকে। কি ভয়ঙ্কর সেই চিৎকার! তারা যেন তাদের গোষ্ঠীর সবাইকে জানাচ্ছিল যে তাদের দ্বারা শত্রুর আগমন হয়েছে। জন এবং তার সঙ্গীরা কোনোভাবে জঙ্গলে ঢুকে চেষ্টা করে আগুন জ্বালানোর জন্য, কারণ একমাত্র আগুনই তাদেরকে রক্ষা করতে পারে এই হিংস্র নেকড়েদের কাছ থেকে। বরফের মধ্য থেকে তারা কোনোভাবে শুকনো কিছু জোগাড় করে অনেক চেষ্টা করে আগুন জ্বালিয়ে সেই রাতটা কাটানোর চেষ্টা করে এবং আত্মরক্ষার জন্য ছোট ছোট কিছু অস্ত্র বানায়।
হঠাৎ করে তারা নেকড়ে বাঘের চিৎকার শুনতে পায়। জন আর প্ল্যান ডি দেখে আলফা ঠিক তাদের সামনেই দাঁড়িয়ে আছে। এবার এখানে বলে দিই কেন এই নেকড়ে বাঘটাকে আলফা বলা হয়েছে। কারণ নেকড়ে বাঘেদের যে দলপতি থাকে তাকে আলফা বলা হয়। আর এই নেকড়েটা ছিল নেকড়েদের এই গোষ্ঠীর দলপতি। সোজা কথায় বলতে গেলে নেকড়েদের রাজা। আলফা 2-4 পা তাদের দিকে এগিয়ে গেলে তাদের পা কাঁপতে থাকে, কিন্তু আলফা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে আবার ফিরে যায়। আলফাকে দেখে প্ল্যান ডি সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু তারা জানে না অন্ধকার থেকে দুটো চোখ এখনো তাদেরকে ফলো করছে। এমন সময় হঠাৎ করে নেকড়ে প্ল্যান ডিকে আক্রমণ করে এবং সবাই মিলে কোনোভাবে নেকড়েটাকে মেরে প্ল্যান ডিকে রক্ষা করে। জন বলে আলফা তাদের ভয় পাওয়ানোর জন্য এই নেকড়েটাকে তাদের কাছে পাঠিয়েছে। এরপর তারা সবাই সেই নেকড়েটাকে পুড়িয়ে বারবিকিউ করে খেয়ে ফেলে। এরপর প্ল্যান ডি রাগের বসে আবারও একটা বিরাট ভুল করে। বারবিকিউ করে ফেলা সেই নেকড়েটার মাথা সে জঙ্গলের দিকে ছুড়ে দেয়। এতে জঙ্গলের মধ্যে থাকা নেকড়েরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা চিৎকার করতে থাকে। ভয়ে তারা সবাই মশাল জ্বালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই একজন লোক অসুস্থ হয়ে পড়ে। সে আর চলতে পারছিল না। বাধ্য হয়ে তাদেরকে সেখানেই থামতে হয়। কিন্তু তারা সারা রাত চোখের পাতা এক করতে পারে না। ভোরের আলো ফোটার সাথে সাথেই সেখানে আবার তুষার ঝড় শুরু হয়। তুষার থেমে গেলে তারা আবারও চলতে শুরু করে, কিন্তু কিছু দূর এগোতেই কাটা ঘাস এবং জলস্রোতের শব্দ পেয়ে জন বলে, আমরা হয়তো জনবসতির খুব কাছেই রয়েছি, আর ভয় নেই, আর একটু গেলেই আমরা নিরাপদ জায়গায় পৌঁছাতে পারব। কিন্তু কিছু দূর গিয়ে তারা দেখে উঁচু পাহাড়ের ডাল বেয়ে বয়ে চলেছে নদী, আর সেই ডাল বেয়ে নদী অবধি পৌঁছানোই ছিল তাদের একটা বিরাট চ্যালেঞ্জ। তারা নদীর পাড়ে পৌঁছানোর জন্য তাদের কাছে থাকা অনেক কাপড়কে একত্রে গিট দিয়ে দড়ির মতো একটা বানিয়ে নেয় এবং সেটা দিয়েই পাহাড়ের ডাল বেয়ে নিচে নামতে থাকে। কিন্তু তাদের মধ্যে একজনের উচ্চতা নিয়ে ভয় ছিল, তাই সে ভয় পেয়ে সেখান থেকে নিচে পড়ে যায় এবং বাকিরা যখন তাকে দেখার জন্য তার দিকে এগিয়ে যায়, তারা দেখতে পায় যে একদল নেকড়ে পড়ে যাওয়া লোকটিকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এরপর তারা তিনজন এগিয়ে চলে। উপর থেকে নিচে নামার সময় প্ল্যান ডির পা মারাত্মকভাবে আঘাত পায়, তাই সে আর চলতে পারে না। তারা নদীর পাড়ে এসে পৌঁছায়। প্ল্যান ডি বলে, আমি আর এগোতে পারছি না, আমার চলার মতো আর ক্ষমতা নেই। আসলে প্ল্যান ডি মানসিকভাবে ভেঙে পড়েছিল, কারণ তাদের সাথে যা যা করতে চলেছে তারা জীবনে কল্পনাও করেনি। প্ল্যান ডি আর যাবে না বলে ঠিক করে। জন তাকে নিতে চাইলেও প্ল্যান ডি যাবে না বলে ঠিক করে। তাই উপায় না থাকায় জন আর হ্যান্ডি এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পর দুটো নেকড়ে তাদেরকে তাড়া করে। বয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ হ্যান্ডি খরস্রোতা নদীর মধ্যে পড়ে যায়। সে স্রোতের মধ্যে কোনোভাবে নিজেকে সামলাতে পারছিল না। এই দেখে তাকে বাঁচানোর জন্য জন সেই খরস্রোতা নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হ্যান্ড্রিকের পা একটি পাথরের সাথে আটকে যাওয়ায় জন তাকে উঠাতে পারে না, যার ফলে হ্যান্ড্রিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়। জন জল থেকে বেরিয়ে আসে। তখন সে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে। একেই যা যা ঘটতে চলেছে তাদের সাথে। তারা 7 জন রওনা দিয়েছিল, যার মধ্যে একে একে সবাই মারা গেছে। অসহায় হয়ে জন উপরওয়ালাকে বলে, হে ঈশ্বর, তুমি যদি সত্যি থাকো তাহলে আমার সামনে আসো, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। একটা মানুষ আর কত সহ্য করবে? জন আকাশের দিকে তাকিয়ে থাকে, এই আশায় যে ঈশ্বর হয়তো তাকে সাহায্য করার জন্য তার সামনে আসবে। কিছুক্ষণ পর জন নিজেকে শক্ত করে আবার উঠে দাঁড়ায় এবং জঙ্গল দিয়ে এগোতে থাকে জনবসতির সন্ধানে। জনের হাতে রয়েছে হ্যান্ড্রিকের ব্যাগ, যেখানে রয়েছে আজ অব্দি মারা যাওয়া লোকের মানিব্যাগ। কিছু দূর যাবার পর জন বসে পড়ে এবং নিজের মানিব্যাগটা খুলে নিজের স্ত্রীর ছবির দিকে দেখতে থাকে। কান্নায় ভেঙে পড়ে জন। জনের বাবার একটা কথা জনের আজ খুব মনে পড়ছে, যে হয় আমি আজকে থেকে আবার নতুন করে জীবন শুরু করব, না হয় আজকে আমার জীবনের শেষ দিন। এরই মধ্যে জন একটি নেকড়ে বাঘের উপস্থিতি লক্ষ্য করে। জনের কাছে থাকা কাঁচের শিশি এবং ছুরি তার হাতের মধ্যে বেঁধে নেয় এবং জন দেখে আলফা সামনেই দাঁড়িয়ে আছে। জন তার জীবনের শেষ লড়াই করার জন্য প্রস্তুত হয়। দুজনেই একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে মনে হয় দুজনেই যেন দুজনকে বলছে যে আমি লড়াই করার জন্য প্রস্তুত। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপর মুভিটার পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় আলফাকে। আলফা কেমন ভাবে শুয়ে আছে, তার শ্বাস যেন ঘন ঘন পড়ছে, ঠিক
যেমন মুভির প্রথম দৃশ্যটাতে দেখানো হয়েছিল যে জন একটা নেকড়ে বাঘের শ্বাস প্রশ্বাস অনুভব করছিল। মুভিটাতে এরপর আর কিছুই দেখানো হয়নি এবং এই মুভির এন্ডিং নিয়ে অনেক সমস্যা ছিল। শেষ পর্যন্ত ডাইরেক্টর এই মুভির এন্ডিং নিয়ে একটা প্রেস কনফারেন্সে আলোচনা করেছেন যে মুভিতে দুজনের মারপিট দেখালেন না কেন, কে জিতেছিল, জন জিতেছিল নাকি আলফা জিতেছিল, মারা কে গিয়েছিল। এবং পোস্ট ক্রেডিট সিনে কিন্তু জনকে দেখানো হয়নি। আবার আরেকভাবে দেখতে গেলে আলফা কিন্তু হাঁপাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে শেষ নিঃশ্বাস নিচ্ছে। তাহলে মারা গেল কে এবং জিতলো বা কে? ডাইরেক্টর বলেছেন আসলে তিনি নেকড়ে বাঘ আর মানুষের শেষ লড়াইটাকে দেখাতে চাননি। তিনি মনে করেন দুটো প্রাণী কিন্তু সমান। নেকড়ে বাঘগুলো তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছিল, কারণ তাদের জায়গায় মানুষের পদার্পণ হয়েছিল। আর মানুষগুলো বেঁচে থাকার জন্য নেকড়ে বাঘের সাথে লড়াই করছিল। সো দুটো প্রাণী দুজনের দিক থেকে সমান ছিল, কারণ তারা দুজনেই তাদের অস্তিত্ব রক্ষা করছিল। সুতরাং তাদের দুজনের মধ্যে যদি কাউকে মৃত দেখানো হতো, অথবা কেউ জিতেছিল বা কেউ হেরে গেছিল এরকম দেখানো হতো, তাহলে বিষয়টা অন্যরকম দেখাতো। ডাইরেক্টর এখানে বন্যপ্রাণী এবং মানুষ এই দুটো প্রাণীকেই সমানভাবে দেখিয়েছে। দুজনের ভ্যালুই সমান, কেউ কারোর থেকে কম নয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।